দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, মানে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রশ্ন উত্তর। তোমাদের সিবিএসসিতে যারা পড়াশোনা করছো, এবার যারা বোর্ডস দিবে, তাদের জন্য এর আগে আমি 12টি ভিডিও বানিয়েছি। দেখবে আরও আমি 4-5টা ভিডিও বানাবো। 15-16টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য করছি। কি ধরনের প্রশ্নোত্তর আসতে পারে বা কি ধরনের তার উত্তর হতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, কেমন উত্তর হতে পারে, সবগুলি নিয়ে আমি আলোচনা কিন্তু করেছি। গদ্য থেকে করেছি, কবিতা থেকে করেছি, দান প্রতিদান, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সবগুলো থেকে এখানে করা আছে। মানে প্রশ্নও রেখেছি, তার সাথে উত্তর দিয়েছি। তোমরা একটু দেখলে পরে তোমাদের অনেক হেল্প হবে আশা করি। তো আমরা এর আগে যে 12টি ভিডিও দিয়েছিলাম, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আরও 3-4টে আমি দিব। তো সেই ভিডিওগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এবং কারো যদি কোনো অভিযোগ থাকে বা মনে করো একটু ভুল ত্রুটি তো আমারও হয়, সেগুলি একটু আমাকে শুধরে দেবে। তোমাদের কাছে এটুকুই আমার আশা, যে ভুল ত্রুটি যদি একটু শুধরে দাও, পরবর্তীকালে আমার আর সেই ভুলগুলো ধরো হবে না। তো আজ আমরা তাহলে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। ও ছেলে মানুষ, উহাকে মাফ করো। বক্তাকে কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? ঘটনাটির বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান গল্পে বক্তা বাড়ির বড় বউ ব্রজসুন্দরী, এ কথা তিনি তার ঠাকুরপো রাধা মুকুন্দকে লক্ষ্য করে বলেছেন। শশীভূষণের জমিদারি নিলাম হয়ে গেলে রাধা মুকুন্দ সংসারের হাল ধরে। রাসমণি একদিনের জন্য নিজের স্বামীর উপার্জনে সংসার চালানোর কথা হাবে ভাবে জানালে রাধা মুকুন্দ অত্যন্ত রেগে গিয়ে তাকে সেই রাতেই বাপের বাড়ি পাঠিয়ে দিতে মনস্থ করে। রাধা মুকুন্দ তার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দেয়। শেষকালে ব্রজসুন্দরীর চেষ্টায় উভয়ের মধ্যে মিল হয়। ব্রজসুন্দরী জানান যে রাসমণি অল্পদিন সংসারে এসেছে, আর ব্রজসুন্দরী দীর্ঘদিন সংসার চালাচ্ছেন। রাসমণি অভিজ্ঞতা ও বয়স দুটোতেই ছোট, তাই ওকে মাপ করে দেওয়াই ভালো। তার কথায় উভয়ের মধ্যে আবার মিল হয়ে যায়। সব প্রসঙ্গ ব্যাখ্যা লেখো। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? উত্তর দেখো। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে কবিতা থেকে উপরোক্ত পংক্তিটি সংকলিত হয়েছে। শহুরের যান্ত্রিক সভ্যতায় হাঁপিয়ে ওঠা কবি ও তার বন্ধুরা 3 পাহাড়ের কোলে প্রকৃতির মধ্যে যে শান্তি লাভ করেছেন, তাই বোঝাতে এই পংক্তিটির অবতারণা। কবি এখানে শহরকে খাঁচার সঙ্গে তুলনা করেছেন। শহুরে ব্যস্ত, কৃত্রিম, গণ্ডিবদ্ধ জায়গায় মানুষ নানা রকম বিধি নিষেধের শৃঙ্খলে আবদ্ধ হয়। কৃত্রিমতা মানুষকে সাময়িক সুখ, আরাম দিলেও প্রাণের শান্তি, মনের আনন্দ দিতে পারে না। সব প্রসঙ্গ ব্যাখ্যা লেখো। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? উত্তর। ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গলে মানুষ সহজভাবে বাঁচতে পারে না। যান্ত্রিক সভ্যতার যাত তা কলে যন্ত্র মানবে পরিণত হয় মানুষ। 3 পাহাড়ের কোলে আছে প্রশান্তি, প্রাকৃতিক সাহচর্য, নেই কোনো বিধি নিষেধের বেড়াজাল। সেখানে মনের আনন্দে প্রকৃতির কোলে প্রকৃতির স্নেহমাখা স্পর্শ পাওয়া যায়। সেখানকার জীবনযাত্রায় বিলাসিতা প্রাচুর্য না থাকলেও আছে প্রকৃতির স্নেহস্পর্শ। তাই সহজ প্রাকৃতিক জীবনের বিপরীতে শহরের জীবনকে কবি খাঁচার জীবন বলে চিহ্নিত করেছেন। কালই আমি যাচ্ছি, কে কাকে কথাগুলো বলেছিল? বক্তা কেন এ কথাগুলো বলেছিলেন? উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পোস্টমাস্টার গল্পে উলাপুর গ্রামে পোস্টমাস্টার অনাথিনী বালিকা রতনকে এ কথাগুলো বলেছিলেন। 2 নাম্বার, কলকাতার ছেলে হয়ে প্রথম চাকরি পেয়ে বাধ্য হয়ে উলাপুর গ্রামে আসতে হয় পোস্টমাস্টারকে। কিন্তু গ্রাম্য জীবনের সঙ্গে তিনি কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রবাসে রতন নামে অনাথিনী বালিকাকে অক্লান্তভাবে
তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সুস্থ হয়েই পোস্টমাস্টার অস্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলির আবেদন করে ও তা নামঞ্জুর হলে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রোগ সেবা থেকে মুক্তি পেয়ে রতন আত্মত্যাগের মতোই বা আগের মতোই আর কি প্রভুর ডাকে প্রত্যাশায় বসে থাকতো। কিন্তু পড়াশোনার জন্যও তার আর ডাক পড়তো না। পোস্টমাস্টার কিন্তু এই অজ গ্রাম থেকে কলকাতায় ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তাই চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা তিনি রতনকে জানান। এতক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত কিভাবে হলো? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্প থেকে এই অংশটি নেওয়া হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি যে শশীভূষণ ও তার স্ত্রী ব্রজসুন্দরী রাধামুকুন্দ ও তার স্ত্রী রাসমণির থাকা খাওয়ার সমস্ত খরচা দেয়। কিন্তু খাজনা দেওয়ার টাকা লুট হয়ে যাওয়ার পর শশীভূষণের জমিদারি নিলাম হয়ে যায়। এরপর রাধামুকুন্দ শহরে গিয়ে মোক্তারি ব্যবসা করে বেশ ভালো আয় করেন। রাসমণিরও দুর্দশার দিন শেষ হয়। মোক্তারি ব্যবসা করে শহরে নিজের পসার বেশ জমালে রাধামুকুন্দের অবহেলার দিন কেটে যায়। তারপর থেকে শশীভূষণ ও তার স্ত্রী ব্রজসুন্দরীর সব দায়িত্ব নেয় রাধামুকুন্দ। তার রোজগারের টাকায় সংসার চলে। আগে বড়গিন্নি ব্রজসুন্দরীর কাছে রাধামুকুন্দ ও তার স্ত্রীকে অনেক কথা শুনতে হতো, কিন্তু এখন রাসমণি অর্থাৎ ছোট বউয়ের স্বামীর অন্নেই তারা প্রতিপালিত হয়। সেই দিনই প্রথম দেখলাম তাকে। তিনি কেন বক্তার কাছে এসেছিলেন? উত্তর: আলোবাবু গল্পে তিনি হলেন আলোবাবু। একদিন সকালে তিনি গল্পকথকের বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু মুখে দাঁড়িয়েছিলেন। গল্পকথক তাকে আসার কারণ জানতে চাইলে তিনি একটু সাহায্যের কথা বলেছিলেন। আলোবাবুর বাঁ হাতে ছিল একটা ছোট থলি। সেই থলিটার ভেতর হাত ঢুকিয়ে একটা ছোট পাখির ছানা বের করেছিলেন। একটি ছেলে পাখির ছানাটার গায়ে পায়ে অ্যাকচুয়ালি দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিলেন। আলোবাবু 2 আনা পয়সা দিয়ে তার কাছ থেকে ছানাটিকে নিয়ে গল্পকথকের কাছে এসেছিলেন একটু চিকিৎসার জন্য। কারণ তিনি জানতেন যে গল্পকথক একজন ডাক্তার এবং সেদিনই তিনি প্রথম আলোবাবুকে দেখেছিলেন। তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। কে কাকে কথাটি বলেছে? ঢং নষ্ট হয়ে যাওয়ার অর্থ কী? উত্তর: সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে এই কথাটি হরিদা ভবতোষকে বলেছেন। হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। নানা রকম সাজ সেজে মানুষকে আনন্দ দিয়ে তিনি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতেন। জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত এক সন্ন্যাসীর কথা শুনে হরিদার মাথায় একটা বুদ্ধি আসে। হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন মোটা টাকা আদায়ের উদ্দেশ্যে। হরিদা নিখুঁত বিরাগীর সাজ ও নিপুণ অভিনয়ে জগদীশবাবু তার প্রকৃত পরিচয় একটুও আঁচ করতে পারেননি। মোটা অঙ্কের টাকাও হরিদাকে দিতে চান, কিন্তু হরিদা সে টাকা গ্রহণ করেননি। এমনকি টাকার থলির দিকে ফিরেও তাকাননি। কারণ হরিদা সেদিন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন এক সর্বত্যাগী সন্ন্যাসীর বেশে। তার কথাবার্তা ও অভিনয়ও ছিল নিখুঁত। সন্ন্যাসীদের টাকা পয়সার কোনো লোভ থাকে না। তারা ত্যাগী, ভোগী নয়। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ সাধনই তাদের প্রকৃত কর্ম। তিনি যদি জগদীশবাবুর দেওয়া টাকাটা গ্রহণ করতেন, তাহলে সন্ন্যাসী চরিত্রের সার্থকতাই নষ্ট হয়ে যেত। কিন্তু হরিদা নিজের পেশা বা জীবিকার প্রতি এতটাই সৎ ছিলেন যে জগদীশবাবুকে, বিশেষ করে নিজের সঙ্গে প্রতারণা করে, তার পক্ষে সেদিন জগদীশবাবুর দেওয়া টাকাটা গ্রহণ করা সম্ভব ছিল না। তপনের মনে হয় আজ যেন তার জীবনের
সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটিকে দুঃখের দিন বলা হয়েছে? দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে তপনের কেন মনে হয়েছে? উত্তর: আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যখন জানতে পারল সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা গল্পটি ছোট মেশো কারেকশনের নামে আমূল পরিবর্তন করে দিয়েছেন, তখন তার মনের সমস্ত আনন্দ এক বিষণ্ণতায় পরিণত হলো এবং সেই দিনটিকে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলা হয়েছে। বি নাম্বার: সন্ধ্যাতারা পত্রিকা হাতে ছোট মাসি ও মেশো যখন তপনদের বাড়িতে প্রবেশ করেন, তখন এক অজানা আনন্দে তপনের বুকের রক্ত ছলাৎ করে ওঠে। ছাপার অক্ষরে তপন নিজের ও গল্পের নাম দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু প্রাথমিক ঘোর কেটে যাওয়ার পর সে যখন দেখে যে মেশোর দ্বারা গল্পটি কারেকশনের কথাটাই বিশেষ প্রাধান্য পাচ্ছে, তখন তার আনন্দ কিছুটা ম্লান হয়ে যায়। তারপর মায়ের নির্দেশে নিজের লেখা গল্পটি যখন সকলকে পড়ে শোনাতে যায়, তখন তপন উপলব্ধি করে গল্পের প্রতিটি লাইন নতুন, আনকোরা, তপনের অপরিচিত। সকলে গল্প পাঠের শেষে প্রশংসায় পঞ্চমুখ হলেও তপন সকলের অলক্ষ্যে চোখের জল মোছে। একাকী সে ছাদে উঠে যায়। লেখক হিসেবে তপনের নাম থাকলেও গল্পটির মধ্যে তপন কোথাও নিজেকে খুঁজে পায় না। নতুন মেশো কারেকশনের নাম করে পুরো গল্পটাই বদলে দিয়েছেন। সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা তার নিজেকে খুঁজে পেতে চায়, কিন্তু গল্পটিতে কোথাও তপন নিজেকে খুঁজে পায় না। অন্যের দয়া, সুনাম, সুখ্যাতি প্রত্যাশী নয় তপন। অল্প বয়সেও তপন তার শিল্পী সত্তার চূড়ান্ত অপমান অনুভব করতে সক্ষম হয় এবং সে দিনটি তার সবচেয়ে আনন্দের দিন হতে পারত, সেটি তার সবচেয়ে দুঃখের দিনে পরিণত হয়। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখিরি বলে মনে করেছেন কেন? উত্তর: কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। এখানে আমরা বলতে বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ও মৌলবাদী শক্তির অত্যাচারে জর্জরিত সাধারণ শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের বোঝানো হয়েছে। এক্ষেত্রে আমরা একটি বিশেষ শ্রেণী চরিত্র, দেশকাল ভেদে যারা সর্বদাই এক। সাধারণ শ্রমজীবী এই মানুষগুলি সমাজের নিচের তলার মানুষ হিসাবে পরিচিত। এরা সভ্যতার ধারক ও বাহক, কিন্তু সমাজের তথাকথিত উচ্চবিত্তের দয়া দাক্ষিণ্যের ওপর এরা নির্ভর করে। সাধারণ এই মানুষগুলি সর্বদাই বঞ্চিত থাকে তাদের ন্যায্য পাওনা থেকে। আবার সাম্রাজ্যবাদী এবং মৌলবাদী শক্তি যখন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাণ্ডবলীলা শুরু করে, তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সাধারণ মানুষগুলো। এদের কোনো ইতিহাস লেখা হয় না। এরা অর্থনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রেই দিন দরিদ্র। তাই কবি এই উক্তি করেছেন। সেখানে আলোবাবুর সাথে আবার দেখা হয়ে গেল। আলোবাবু সেখানে কি করছিলেন তার বর্ণনা দাও। উত্তর: বিশিষ্ট ছোট গল্পকার বনফুল রচিত আলোবাবু গল্পে সেখানে বলতে বিখ্যাত উকিল অবিনাশবাবুর বাড়ির কথা বোঝানো হয়েছে। অবিনাশবাবুর বাড়িতে গল্পকথক দেখেছিলেন আলোবাবু একটা দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত আছেন। গল্পকথককে দেখে একমুখ হেসে জানিয়েছিলেন যে কুকুরটা বিনুবাবুর। কুকুরটার চোখে দুটি এতক্ষণ পিছুটিতে ভর্তি ছিল। আলোবাবু তুলো ভিজিয়ে খুব যত্নের সাথে পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কুকুরকে সবসময় বেঁধে না রেখে তার সাথে খেলা করতে হয়। তিনি কুকুরটার মুখের সামনে টুসকি দিতে লাগলেন এবং কুকুরটিও খুব আনন্দে লেজ নেড়ে খেলা করছিল। সব প্রসঙ্গ ব্যাখ্যা লেখো।
দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করছেন। আলোচ্য অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে কবিতা থেকে গৃহীত হয়েছে। মানুষের সঙ্গে মানুষের বিভেদ নয়, ঐক্যের সম্পর্কটি যে সবচেয়ে বড় এবং স্বাভাবিক তা বোঝাতে গিয়েই মায়েদের প্রার্থনার এই ছবিটি তুলে ধরেছেন কবি। মানুষের ভাষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে পরিচিত হলেও তাদের সমস্ত ভিন্নতা বাঁধা থাকে জীবন ধর্মের ঐক্য সূত্রে। একটু লক্ষ্য করলেই আমরা সেই অভিন্ন জীবন ধর্মকে দেখতে পাই। প্রকৃতির দান, মায়েদের প্রার্থনা এবং প্রচলিত ধর্মচারণগুলির উদ্দেশ্যের মধ্যে। তোমার মা আর আমার আম্মা বলতে এখানে পৃথিবীর সকল জন্মদাত্রীকে বোঝানো হয়েছে। মাকে আমরা মা বা আম্মা যে নামেই ডাকি না কেন, তাদের অন্তঃপ্রকৃতি অভিন্ন। পৃথিবীর সব মাই চান সন্তানের সুখ, শান্তি, নিরাপত্তা। তাই সব মাই বিশ্বজনীন মাতৃত্ব হয়ে একাশনে একাকারে প্রার্থনা করেন জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য। একাশনে একাকারে প্রার্থনা করার অর্থ অন্তরের একই আকুলতা নিয়ে একই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে প্রার্থনা করা। তোমার মা আর আমার আম্মার মধ্যে অখণ্ড মাতৃত্বকেই দেখতে পেয়েছেন কবি। কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল। কোন সময়ে গুরুতর ঘটনা ঘটেছিল? গুরুতর ঘটনাটি কি? অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্পে শশীভূষণ ও রাধা মুকুন্দ সহোদর ভাই না হলেও তাদের মধ্যে গভীর ভালোবাসার বন্ধন ছিল। কিন্তু বাড়ির বড় গিন্নি প্রায় প্রতিদিনই ছোট ভাইকে ও তার স্ত্রীকে নানান কটু কথা শোনাতেন। ছোট ভাইয়ের স্ত্রীও সেই কারণে চোখের জল ফেলতেন। রাধা মুকুন্দেরও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এমন সময় সেই গুরুতর ঘটনা ঘটেছিল। সেকালের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে সরকারি খাজনা শোধ করে দিতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামেও পরিচিত ছিল। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা দিতে না পারলে জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যেত। একদিন খবর এলো শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথ শাহী লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গেছে। শশীভূষণ সঠিক সময়ে খাজনা চালান দিয়েছিলেন, কিন্তু পথে ডাকাতের দল সেই খাজনা লুট করে নিয়েছিল। তাই শশীভূষণের জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যায় সঠিক সময়ে খাজনা না দেওয়ার অপরাধে। এটাই ছিল গুরুতর ঘটনা। মরণ হইলেই ভালো হয়। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: রাধা মুকুন্দের স্ত্রী রাসমণি প্রতিদিন তার বড় জা ব্রজসুন্দরীর তিক্ত কথা শুনতে তার ভালো লাগে না, তাই সে একথা বলেছেন। বি নাম্বার: রাধা মুকুন্দ ও শশীভূষণ দুই ভাই হলেও রক্তের সম্পর্কের নয়। ছোট ভাই রাধা মুকুন্দ কোনো কাজকর্ম করে না, দিনরাত শুধু দাদা শশীভূষণের ঘাড়ের উপর বসে অন্ন ধ্বংস করেন বলে তীব্র কটাক্ষ করেছেন তার স্ত্রী ব্রজসুন্দরী। উঠতে বসতে দিনরাত রাসমণিকেও কম কথা শোনাতে সে ছাড়েন না। এই অপমান জ্বালা রাসমণি আর সহ্য করতে পারেন না। তাই সে স্বামীর কাছে গিয়ে বলেন, এর চেয়ে তার মরে যাওয়া ভালো। কোনো স্ত্রীর পক্ষে তার স্বামীর অপমান মুখ বুজে মেনে নেওয়া সম্ভব নয়। অথচ রাধা মুকুন্দ কোনো কাজকর্ম করেন না, তাই সে এই অপমানের কোনো প্রতিবাদ করতে পারেন না। মাথার চুল খাড়া হয়ে উঠল। কার কখন এরূপ অবস্থা হয়েছিল? জ্ঞানচক্ষু গল্পে বিয়ে বাড়িতে দুপুরবেলা সবাই যখন চুপচাপ, তখন তপন একটি হোম টাস্কের খাতা ও কলম নিয়ে তিনতলার সিঁড়িতে একাসনে বসে আস্ত একটি গল্প লিখে ফেলে।
লেখা শেষ করে গল্পটি পড়ে তপনের এরূপ অবস্থা হয়েছিল। স্বপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত ৩ পাহাড়ের কোলে কবিতা থেকে আলোচ্য পংক্তিটি সংগৃহীত হয়েছে। ৩ পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে শহুরে বাঁধাধরা জীবনযাত্রা থেকে মুক্তির আস্বাদ পেয়ে সেই সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চায়। সেই প্রসঙ্গেই কবি একথা বলেছেন। ব্যাখ্যা: এমন একটি দেশ বলতে প্রকৃতি ঘেরা ৩ পাহাড়ের কোলের মতো একটি জায়গাকে বোঝানো হয়েছে। এখানে কোনো কর্মব্যস্ত মানুষের ভিড় নেই, জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারা। প্রকৃতি যেন তার উজাড় করা সৌন্দর্য দিয়ে চারিপাশকে ভরিয়ে রেখেছে। শহুরে কর্মক্লান্ত জীবনে অভ্যস্ত কবি ও তার বন্ধুরা এখানে এসে যেন নিজেদের খুঁজে পান। এখানে শহুরে বাঁধাধরা নিয়ম জীবনকে চালিত করে না। এখানে আছে মনের ডানা মেলার জায়গা, আছে মুক্তির স্বাদ। এই প্রকৃতির কাছে এলে মানুষ নাগরিক জীবনযাপনের বাঁধাধরা চেনা ছক হারিয়ে ফেলে। এখানে সর্বত্রই সুন্দরের হাতছানি, অপরূপ রূপের ইশারা। সেই কারণে প্রকৃতিপ্রেমিক মানুষ চলার আনন্দেই পথ হারিয়ে ফেলে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। উত্তর: আলোচ্য পংক্তিটি কবি শঙ্খ ঘোষের রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি লক্ষ্য করেছেন সারা পৃথিবীতেই চলছে এক মারণযজ্ঞ। অসহায়, নিরুপায়, সর্বহারা মানুষের পালানোর কোনো পথ নেই। সাম্রাজ্যবাদী শক্তির মারণযজ্ঞ অসহায় মানুষের ব্যক্তিসত্তাকে পুরোপুরি ছিনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে পৃথিবীর বুকে টিকে থাকা সংকটজনক। পৃথিবীর প্রতিদিনের উত্থান পতন, বিপর্যয়, উন্নতি ইত্যাদি অসহায় মানুষের কাছে কোনো আশা ভরসা জাগায় না। কারণ মৃত্যু পরাকীর্ণ পৃথিবীর বুকে তারা এতটাই মূল্যহীন এবং সমাজ বিচ্ছিন্ন যে তাদের কাছে পৃথিবীর বেঁচে থাকা বা মরে যাওয়ার কোনো পার্থক্য নেই।